দূর শহরে থাকা আত্মীয়দের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ছেলে পাশে এসে বলল, হ্যালো আন্টি, আমি আপনার ভাগ্নির স্বামী। কাজিন বোনের সাথে অনেক দিন কথা হয় না। আজ ভিডিও কল দিলাম। তার সাথে গল্প করছিলাম। হঠাৎ ছেলে এসে ক্যামেরায় মুখ দেখাল। কাজিন বোন বলল, এ কে? আমি বলতে যাচ্ছিলাম আমার ছেলে। ছেলে আগেই বলে দিল, আন্টি, আমি আপনার ভাগ্নির স্বামী গো। আমি অবাক হয়ে তাকালাম। কাজিন বোন খুশি হয়ে বলল, কবে বিয়ে হলো? আমাকে কিছু বলিসনি? আমি কিছু বলার আগে ছেলে বলল, আন্টি, সিক্রেটলি করেছি। আপনি দোয়া করবেন। কাজিন বোন বলল, মাশাল্লাহ, খুব সুন্দর জুটি। তোমাদের জন্য দোয়া রইল। কল কেটে যাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বললি? সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। আমি বললাম, এখন সবাই ভুল বুঝবে। সে আমার হাত ধরে বলল, আমি চাই সবাই ভুল বুঝুক। তুমি আমাকে বিয়ে করো, সবার সামনে আমি তোমাকে স্ত্রী বলে পরিচয় দেব। ফোনে আরও কল আসতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতিকা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌরভ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। এই যে ঘটনাটার কথা বলছি সেটা গত মাসের কথা। আমার কাজিন বোন তানিয়া কানাডায় থাকে। তার সাথে প্রায় ২ বছর কথা হয়নি। হঠাৎ করে মনে পড়ল তাকে। ভাবলাম একটা ভিডিও কল দেই। সন্ধ্যার সময় কল দিলাম। তানিয়া খুশি হয়ে গেল আমাকে দেখে। বলল, আরে রীতি, কেমন আছিস? কতদিন পর কথা হচ্ছে। আমিও খুশি। বললাম, ভালো আছি বোন। তুই কেমন আছিস? কানাডায় কেমন লাগছে? আমরা গল্প করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে দাঁড়াল। ক্যামেরার সামনে মুখ নিয়ে এল। তানিয়া তাকে দেখে বলল, এ কে রে? তোর ছেলে? আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, আমার ছেলে রাহুল। কিন্তু রাহুল আগেই বলে দিল, হ্যালো আন্টি, আমি রীতি আন্টির স্বামী। আপনার ভাগ্নির স্বামী গু। আমি তো হকচকিয়ে গেলাম। তাকালাম রাহুলের দিকে। সে হাসছে। তানিয়া খুশি হয়ে বলল, কি বলিস? কবে বিয়ে হলো? আমাকে তো কিছুই বলিসনি গি। আমি কিছু বলার আগেই রাহুল বলল, আন্টি, আমরা সিক্রেটলি বিয়ে করেছি। পারিবারিক কারণে। আপনি আমাদের জন্য দোয়া করবেন গু। তানিয়া আরও খুশি হল। বলল, মাশাল্লাহ, দেখতেও খুব ভালো জুটি। বয়সের পার্থক্যটা একদম পারফেক্ট। রীতি সত্যিই ভাগ্যবান। এত সুদর্শন স্বামী পেয়েছে গু। রাহুল বলল, ধন্যবাদ আন্টি। আমিও নিজেকে ভাগ্যবান মনে করি গি। কল শেষ হওয়ার পর আমি রাহুলকে বললাম, কেন এমন মিথ্যা বললি? এখন তানিয়া কি ভাববে? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? আমি তোর মা গু। রাহুল বলল, না মা, তুমি আমার মা নও। তুমি আমার সব কিছু। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। বললাম, এখন সবাই ভুল বুঝবে। তানিয়া অন্যদের বলবে গু। রাহুল আমার হাত ধরে বলল, আমি চাই সবাই ভুল বুঝুক। তুমি আমাকে বিয়ে করো। সবার সামনে আমি তোমাকে স্ত্রী বলে পরিচয় দেব গু। ঠিক তখনই আমার ফোন বাজল। দেখি তানিয়ার মা, মানে আমার খালার কল। উঠলাম। খালা বলল, রীতি বেটা, তানিয়া তোর বিয়ের কথা বলেছে। আমি তো জানতামই না। এত সিক্রেট কেন রাখলি? আমরা তো পরিবার। আমি বিব্রত হয়ে বললাম, খালা, আসলে গু। খালা বলল, আরে কিছু বলিস না। ছেলেটা দেখতে খুব ভালো। বয়সেও পারফেক্ট ম্যাচ। তোর বাবা মা জীবিত থাকলে কত খুশি হতো। কল কাটার পর দেখি রাহুল হাসছে। বলল, দেখলি মা, সবাই খুশি। এখন আর পেছানোর কোনো উপায় নেই গি। আমি বললাম, কি করবি এখন? কিভাবে সবাইকে সত্য বলবো? রাহুল বলল, সত্য কি? আমি যা বলেছি সেটাই সত্য। আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমার পরের দিন সকালে আরও কয়েকটা কল আসল। দূর দূরান্তের আত্মীয়রা সবাই আমার বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাহুল স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ ক্লাসে সবাই আমার বিয়ের কথা জিজ্ঞেস করেছে গিউ। আমি বললাম, তুইও কি মিথ্যা বলেছিস? রাহুল বলল, হ্যাঁ, বলেছি আমার ভাই বিয়ে করেছে গিউ। সন্ধ্যায় আমার স্বামী সৌরভ অফিস থেকে ফিরে এসে বলল, রীতি, অফিসের সবাই বলছে রাহুলের বিয়ে হয়েছে। কি ব্যাপার? আমি সব খুলে বললাম। সৌরভ শুনে বলল, কি করেছে রাহুল? এখন কি করব? রাহুল এসে বলল, বাবা, আমি যা করেছি সেটা ঠিক করেছি। মা আমার প্রাণ, আমি তাকে ভালোবাসি। সৌরভ বলল, তুই কি বলছিস? রীতি তোর মা গু। রাহুল বলল, না বাবা, মা হলে এভাবে ভালোবাসতাম না। আমি তার জন্য পাগল। এই অবস্থায় আমি ভাবছিলাম কি করব। হঠাৎ মনে পড়ল একটা কথা। রাহুল যখন ছোট ছিল তখন একদিন এমনই একটা কথা বলেছিল, মা, বড় হলে তোমাকে বিয়ে করব। সেই সময় আমি হেসে বলেছিলাম, পাগল ছেলে, ছেলেরা মায়েদের বিয়ে করে না। তুই বড় হলে অন্য মেয়ে বিয়ে করবি গে। রাহুল তখন কান্নাকাটি করে বলেছিল, না, আমি শুধু তোমাকেই বিয়ে করব। এখন বুঝতে পারছি সেই ছোটবেলার কথাটা রাহুলের মনে গেঁথে গেছে। পরের দিন আমি রাহুলকে ডেকে বললাম, রাহুল, তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস? রাহুল বলল, হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সব কিছু গু। আমি বললাম, কিন্তু আমি তো তোর মা। এভাবে ভাবতে নেই গু। রাহুল বলল, মা, তুমি আমার মা হলেও আমার কাছে তুমি একজন নারী। আমি তোমার রূপে মুগ্ধ। তোমার প্রতি আমার আকর্ষণ গে। আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই বিভ্রান্ত। তার মনে কোনো ভুল ধারণা ঢুকে গেছে। সেই রাতে সৌরভের সাথে আলোচনা করলাম। সৌরভ বলল, রীতি, রাহুলকে কাউন্সেলিংয়ে নিয়ে যেতে হবে। এটা স্বাভাবিক নয় গে। আমি বললাম, কিন্তু এখন তো সমস্যা হলো সবাই জেনে গেছে রাহুলের বিয়ে হয়েছে গু। সৌরভ বলল, আমরা সবাইকে সত্য বলব। রাহুল মজা করেছে গি। পরের দিন সকালে যখন তানিয়াকে ফোন করলাম সত্য বলার জন্য, তখন সে বলল, রীতি, তুই কত ভাগ্যবান। এত সুদর্শন স্বামী পেয়েছিস। আমার তো মন চাইছে তোদের দেখতে যেতে গু। আমি বললাম, তানিয়া, আসলে গু। তানিয়া বলল, কিছু বলিস না। আমি জানি তুই লজ্জা পাচ্ছিস। কিন্তু ভালোবাসা তো লজ্জার কিছু নয়। তুই সত্যিই সুখী হবি গু। কল কেটে দিল তানিয়া। আমি ভাবছিলাম কিভাবে সবাইকে সত্য বলব। সেই সময় রাহুল এসে বলল, মা, আজ আমার বন্ধুরা আমাদের দেখতে আসবে গু। আমি বললাম, কি বলছিস? কেন আসবে? রাহুল বলল, আমি তাদের বলেছি আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেব গু। আমি রেগে বললাম, তুই কেন এসব করছিস? রাহুল বলল, মা, আমি চাই সবাই জানুক তুমি আমার। আমি গর্বিত তোমাকে নিয়ে গি। দুপুরে রাহুলের 3 জন বন্ধু এল। তারা আমাকে দেখে বলল, ভাবি, আপনি দেখতে অনেক সুন্দর। রাহুল ভাগ্যবান। আমি বিব্রত হচ্ছিলাম। কিছু বলতে পারছিলাম না। একজন বন্ধু বলল, ভাবি, আপনার বয়স কত? রাহুল বলল, 19। আমার চেয়ে 2 বছরের ছোট। আমি মনে মনে ভাবলাম, রাহুল কি বলছে? আমার বয়স 39, সে বলছে 19। আরেক বন্ধু বলল, ভাবি, আপনি দেখতে অনেক বেশি ম্যাচিউর লাগছেন গু। রাহুল বলল, বাবা, মা হলেও আমি তাকে একজন নারী হিসেবে দেখি। আমার তার প্রতি রোমান্টিক ভালোবাসা গু। সৌরভ আরও রেগে গেল। বলল, এটা কি বলছিস তুই? এটা স্বাভাবিক নয় গু। রাহুল বলল, বাবা, ভালোবাসা স্বাভাবিক। আমি মাকে ভালোবাসি। আমি দেখছিলাম পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রাহুল তার কথায় অটুট। পরের দিন সকালে আমি রাহুলের সাথে একা কথা বললাম, রাহুল, তুই কি সত্যিই মনে করিস আমি তোর স্ত্রী? রাহুল বলল, হ্যাঁ মা, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, কিন্তু আমি তো তোর বাবার স্ত্রী গো। রাহুল বলল, তুমি বাবারও স্ত্রী, আমারও স্ত্রী। দুইজনেরই। আমি অবাক হলাম। বললাম, এটা কি ধরনের কথা? রাহুল বলল, মা, আমি জানি এটা একটু অদ্ভুত। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। আমি বুঝতে পারলাম রাহুল মানসিকভাবে সমস্যায় আছে। তার সাহায্য দরকার। সেই দিন আমি একজন সাইকোলজিস্টের কাছে গেলাম। তাকে সব বললাম।
ডাক্তার বলল এটা অয়েডিপাস কমপ্লেক্স। ছেলেদের মাঝে মাঝে হয়। চিকিৎসা করালে ঠিক হবে গু। আমি বললাম কিন্তু এখন তো সবাই জেনে গেছে গু। ডাক্তার বলল প্রথমে ছেলেকে চিকিৎসা করান, তারপর সবাইকে সত্য বলুন গু। বাড়িতে ফিরে এসে রাহুলকে ডাক্তারের কথা বললাম। রাহুল বলল মা আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমি সুস্থ, আমি তোমাকে ভালোবাসি উ। আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রাহুল কিছুতেই মানে না। সন্ধ্যায় আবার তানিয়ার কল এল। সে বলল রীতি আমি তোর জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছি গু। আমি বললাম কি সারপ্রাইজ? পরের দিন শাড়ি এসে পৌঁছাল, খুব সুন্দর লাল রঙের বেনারসি শাড়ি। রাহুল দেখে বলল মা কি সুন্দর শাড়ি, তুমি এটা পরে আমার সাথে একটা ছবি তোলো উ। আমি বললাম কেন? রাহুল বলল তানিয়া আন্টিকে পাঠাব, উনি দেখবেন আমরা কত খুশি গিয়ে। আমি রাজি হলাম না, কিন্তু রাহুল জোর করল। শেষে আমি শাড়িটা পরলাম। রাহুল তার ভালো জামাকাপড় পরে আমার পাশে এল। ছবি তুল। ছবিতে দেখাচ্ছিল যেন আমরা সত্যিই নবদম্পতি। রাহুল ছবিটা তানিয়াকে পাঠিয়ে দিল। তানিয়া দেখে খুশি হয়ে কল দিল। বলল রীতি তোরা দেখতে কি সুন্দর লাগছ, সত্যিই পারফেক্ট কাপল গ। রাহুল ফোন নিয়ে বলল ধন্যবাদ আন্টি, আমরা খুব খুশি গু। তানিয়া বলল রাহুল তুমি রীতিকে খুব ভালোবাসো মনে হচ্ছে গি। রাহুল বলল হ্যাঁ আন্টি, আমি রীতিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি গু। কল শেষ হওয়ার পর আমি রাহুলকে বললাম তুই কেন এসব করছিস? রাহুল বলল মা আমি তোমাকে ভালোবাসি, সবাইকে জানাতে চাই উ। আমি বললাম কিন্তু এটা ভুল গু। রাহুল বলল মা ভালোবাসা কখনো ভুল হয় না গি। সেই রাতে সৌরভ বলল রীতি আমরা রাহুলকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম কিন্তু সে যেতে চাইছে না গি। সৌরভ বলল তাহলে আমরা কি করব? এভাবে চলতে পারে না গি। পরের দিন সকালে আমার ফোনে আরও অনেকের কল আসল। সবাই আমার বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। আমার চাচি বলল রীতি বেটা তোর বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি, ছেলেটা দেখতে কত সুন্দর গু। আমি বললাম চাচি আসলে গি। চাচি বলল আরে কিছু বলিস না, আমি জানি তুই লজ্জা পাচ্ছিস, কিন্তু এতে লজ্জার কিছু নেই, তুই ভাগ্যবান গ। আমার মামা ফোন করে বলল রীতি তোর বিয়ের জন্য একটা গহনা পাঠাচ্ছি গু। আমি বললাম মামা দরকার নেই গু। মামা বলল আরে দরকার নেই মানে? তুই আমার ভাগ্নি, তোর খুশির দিনে আমি গিফট দেব না? এভাবে একের পর এক কল আসতে লাগল। সবাই গিফট পাঠানোর কথা বলছে। রাহুল খুশি হয়ে বলল দেখলি মা, সবাই কত খুশি, সবাই আমাদের ভালোবাসে গু। আমি বললাম কিন্তু এটা তো মিথ্যা গু। রাহুল বলল মা এটা মিথ্যা নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি উ। দুপুরে রাহুল বলল মা আজ আমার ইউনিভার্সিটির বন্ধুরা আমাদের দেখতে আসবে গু। আমি বললাম কেন? রাহুল বলল তারা আমার স্ত্রীকে দেখতে চায় উ। আমি বললাম আমি তাদের সাথে দেখা করব না গি। রাহুল বলল মা প্লিজ, তুমি না গেলে তারা সন্দেহ করবে গে। শেষে আমি রাজি হলাম। বিকেলে রাহুলের 5 জন বন্ধু এল। তারা আমাকে দেখে বলল ভাবি আপনি দেখতে অনেক সুন্দর। রাহুল আমাদের আপনার কত প্রশংসা করে কি। আমি হাসি দিয়ে বললাম ধন্যবাদ গ। একজন বলল ভাবি আপনি কোন কলেজে পড়েন? রাহুল বলল ও এখন পড়াশোনা বন্ধ রেখেছে, বিয়ের পর ঘর সামলাচ্ছে গু। আরেকজন বলল ভাবি আপনার বাবা মা কি করেন? আমি অসুবিধায় পড়লাম। রাহুল বলল ওর বাবা মা নেই, এতিম ঘ। আমি মনে মনে ভাবলাম রাহুল কি বলছে, আমার বাবা মা তো জীবিত আছেন। বন্ধুরা চলে যাওয়ার পর আমি রাহুলকে বললাম তুই কেন বললি আমার বাবা মা নেই? রাহুল বলল মা তারা যদি জানে তোর বাবা মা আছে তাহলে জিজ্ঞেস করবে তারা আমাদের বিয়েতে কেন ছিল না গ। আমি বুঝতে পারলাম রাহুল সব পরিকল্পনা করেই করছে। সন্ধ্যায় আমার বাবা ফোন করল। বলল রীতি তোর বিয়ের খবর শুনেছি, এত বড় খবর আমাদের না জানিয়ে? আমি বললাম বাবা আসলে গু। বাবা বলল আরে কিছু বলিস না, ছেলেটাকে নিয়ে আয়, আমরা দেখতে চাই উ। রাহুল ফোন নিয়ে বলল নানু আমি রাহুল, আপনার জামাই উ। বাবা খুশি হয়ে বলল আরে রাহুল, কেমন আছিস বাবা, কবে আসবি?
রাহুল বলল, নানু আমরা শীঘ্রই আসব। কল শেষে আমি রাহুলকে বললাম, এখন কি করবি? তোর নানুর কাছে কিভাবে যাবি? রাহুল বলল, মা আমরা যাব। তুমি আমার স্ত্রী হিসেবে গু। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস গু। রাহুল বলল, না মা আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি উ। রাতে সৌরভ বলল, রীতি এখন আমাদের তোর বাবা মায়ের কাছে যেতে হবে। তারা জানতে চাইবে কি হচ্ছে গি। আমি বললাম, আমি কিভাবে তাদের সত্য বলবো? সৌরভ বলল, সত্য বলতেই হবে। আর কোনো উপায় নেই গি। পরের দিন আমরা সবাই আমার বাবা মায়ের বাড়ি গেলাম। বাবা মা রাহুলকে দেখে খুব খুশি হল। মা বলল, রাহুল বাবা তুই কত সুন্দর হয়েছিস। রীতি ভাগ্যবান উ। রাহুল বলল, নানি আমিও নিজেকে ভাগ্যবান মনে করি গি। বাবা বলল, রাহুল তুই রীতিকে খুশি রাখবি তো? রাহুল বলল, নানু আমি রীতিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি গু। দুপুরের খাওয়ার সময় মা বলল, রীতি তোর বিয়ের অনুষ্ঠান আমরা দেখতে পাইনি। কোনো ছবি আছে? আমি অসুবিধায় পড়লাম। রাহুল বলল, নানি আমরা কোর্ট ম্যারেজ করেছি। তেমন অনুষ্ঠান হয়নি গে। বাবা বলল, তাহলে আমরা একটা রিসেপশন দেবগু। রাহুল খুশি হয়ে বলল, সে তো খুব ভালো হবে নানুগু। আমি রাহুলকে থামতে ইশারা করলাম। কিন্তু সে থামল না। বিকেলে যখন আমরা বাড়ি ফিরছি তখন রাহুল বলল, মা দেখলি? নানু নানি কত খুশি। তারা রিসেপশনের কথাও বলেছে গি। আমি বললাম, তুই কি সত্যিই রিসেপশন করাবি? রাহুল বলল, হ্যাঁ মা। আমি চাই সবাই জানুক তুমি আমার গু। বাড়িতে ফিরে আমি সৌরভকে সব বললাম। সৌরভ বলল, রীতি এখন অবস্থা হাতের বাইরে চলে গেছে। আমাদের কিছু করতেই হবে গু। আমি বললাম, কি করব? সৌরভ বলল, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি। তিনি বলেছেন রাহুলকে জোর করে হলেও চিকিৎসা করাতে হবে গু। পরের দিন সকালে আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু রাহুল রাজি হল না। রাহুল বলল, আমার কোনো সমস্যা নেই। আমি মাকে ভালোবাসি। এটা অপরাধ নয় উ। সৌরভ বলল, রাহুল তুই বুঝতে পারছিস না। এটা স্বাভাবিক নয় গু। রাহুল বলল, বাবা ভালোবাসা স্বাভাবিক। আমি মাকে ভালোবাসি। সবাই খুশি। তাহলে সমস্যা কোথায়? আমি দেখছিলাম রাহুল একেবারেই বুঝতে পারছে না তার সমস্যা কি। সেই দিনই বিকেলে আমার এক মামি এসে হাজির হল। তিনি রাহুলকে দেখে বলল, আরে রাহুল কত বড় হয়ে গেছিস। রীতির সাথে বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি গু। রাহুল বলল, ধন্যবাদ মামি উ। মামি বলল, তোমরা কবে হানিমুন যাবে? আমি অবাক হয়ে তাকালাম। রাহুল বলল, মামি আমরা পরের মাসে যাব। মামি খুশি হয়ে বলল, খুব ভালো। তোমাদের জন্য দোয়া রইল গে। মামি চলে যাওয়ার পর আমি রাহুলকে বললাম, তুই হানিমুনের কথা কেন বললি? রাহুল বলল, মা আমি চাই আমরা দুজনে কোথাও যাই। একসাথে সময় কাটাই উ। আমি বললাম, তুই কি ভাবছিস? রাহুল বলল, মা আমি ভাবছি আমরা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাব। আমি শুনে আরও অবাক হলাম। বুঝতে পারলাম রাহুল সত্যিই মানসিকভাবে অসুস্থ। সেই রাতে আমি সৌরভের সাথে আলোচনা করলাম। সৌরভ বলল, রীতি কাল আমি রাহুলকে জোর করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে যখন সৌরভ রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল, রাহুল রেগে গেল। বলল, আমি কোথাও যাব না। আমার কোনো সমস্যা নেই ইউ। সৌরভ বলল, রাহুল তুই বুঝতে পারছিস না গু। রাহুল বলল, বাবা আমি সব বুঝি। আমি মাকে ভালোবাসি। এটাই সত্য উ। হঠাৎ রাহুল ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তার পেছনে ছুটলাম। দেখি সে আমার বাবা মায়ের বাড়ির দিকে যাচ্ছে। আমরা তার পেছনে গেলাম। রাহুল আমার বাবার কাছে গিয়ে বলল, নানু বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। আমার কোনো সমস্যা নেই। আমি রীতিকে ভালোবাসি উ। বাবা বিস্মিত হয়ে বলল, কি হয়েছে? সৌরভ সব খুলে বলল। রাহুল আসলে রীতিকে মা হিসেবে নয় স্ত্রী হিসেবে ভালোবাসে। বাবা শুনে অবাক হল। বলল, এ কি বলছিস সৌরভ? রাহুল বলল, নানু আমি রীতিকে সত্যিই ভালোবাসি। আমি তাকে বিয়ে করেছি উ। বাবা আরও অবাক হল। বলল, রাহুল রীতি তো তোর মা গু। রাহুল বলল, নানু সে আমার মাও আমার স্ত্রীও উ। বাবা বুঝতে পারল রাহুলের মানসিক সমস্যা আছে। বলল, রাহুল তোকে ডাক্তারের কাছে যেতে হবে গু। রাহুল বলল, নানু আপনিও আমার বিপক্ষে?
বাবা বলল, না বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। শেষে আমার বাবার অনুরোধে রাহুল ডাক্তারের কাছে যেতে রাজি হল। ডাক্তার রাহুলের সাথে দীর্ঘক্ষণ কথা বলল। তারপর আমাদের বলল, রাহুলের অয়েডিপাস কমপ্লেক্স আছে। এটা চিকিৎসা করলে ঠিক হবে, তবে সময় লাগবে। আমি বললাম, কতদিন লাগবে? ডাক্তার বলল, কয়েক মাস। নিয়মিত থেরাপি নিতে হবে। রাহুল বলল, ডাক্তার সাহেব, আমার কোনো সমস্যা নেই। আমি মাকে ভালোবাসি। ডাক্তার বলল, রাহুল, তুমি তোমার মাকে ভালোবাসো, এটা স্বাভাবিক। কিন্তু তুমি তাকে যেভাবে ভালোবাস সেটা স্বাভাবিক নয়। রাহুল বলল, কেন স্বাভাবিক নয়? ডাক্তার ধৈর্য ধরে রাহুলকে বোঝাতে লাগল। এভাবে রাহুলের চিকিৎসা শুরু হল। প্রথমে সে যেতে চাইত না, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারল তার সমস্যা আছে। 3 মাস পর রাহুল অনেকটাই ভালো হয়ে গেল। সে আমাকে আবার মা বলে ডাকতে শুরু করল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। তোমার জন্য কত সমস্যা করেছি। আমি বললাম, কোনো ব্যাপার না বাবা, তুই ভালো হয়েছিস, এটাই বড় কথা। রাহুল বলল, মা, এখন সবাইকে সত্য বলতে হবে। আমি বললাম, হ্যাঁ, তাই করতে হবে। এরপর আমরা সবাইকে সত্য বলার কাজ শুরু করলাম। প্রথমে তানিয়াকে ফোন করলাম। আমি বললাম, তানিয়া, আমি তোকে একটা কথা বলবো। তানিয়া বলল, কি রে? আমি বললাম, আসলে রাহুলের সাথে আমার কোনো বিয়ে হয়নি। সে মজা করেছিল। তানিয়া অবাক হয়ে বলল, কি বলছিস? তাহলে এতদিন? আমি সব খুলে বললাম। তানিয়া বুঝতে পারল। একইভাবে সবাইকে সত্য বললাম। কেউ কেউ রেগে গেল, কেউ কেউ বুঝে নিল। আমার বাবা মা বলল, রীতি, এতে তোর দোষ নেই। রাহুল অসুস্থ ছিল। সৌরভ বলল, আমরা ভুলে যাই সব, নতুন করে শুরু করি। রাহুল সবার কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি জানি আমি সবার কত অসুবিধা করেছি। এভাবে আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এল। রাহুল এখন স্বাভাবিক জীবন যাপন করছে। সে একটা মেয়ের সাথে প্রেম করছে। তাকে নিয়ে আসার কথা বলেছে। আমি খুব খুশি যে রাহুল এখন ভালো আছে। সে আবার আমার সেই আদরের ছেলে হয়ে গেছে। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়েছে। সেটা হলো পারিবারিক সম্পর্কের গুরুত্ব। আমরা সবাই একে অপরের প্রতি যত্নবান হলে এমন সমস্যা এড়ানো যায়। রাহুলের মানসিক সমস্যার পেছনে হয়তো আমাদের অবহেলাও ছিল। সে বড় হতে হতে কোথাও একটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল। এখন আমি আরও সতর্ক থাকি প্রিয়ার ব্যাপারে। সে যাতে কোনো ভুল বোঝাবুঝিতে না পড়ে। গত সপ্তাহে রাহুল তার গার্লফ্রেন্ড অননাকে বাড়িতে নিয়ে এসেছিল। খুব ভালো মেয়ে। আমি তাকে পছন্দ করেছি। রাহুল বলল, মা, আমি অননাকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কথা। আমরা তোর বিয়ের আয়োজন করব। এভাবে আমাদের পরিবারে আবার খুশির সংবাদ এল। রাহুলের আসল বিয়ের আয়োজন শুরু হল। সবাই খুশি যে রাহুল স্বাভাবিক হয়েছে। তানিয়াও বলল, রীতি, এবার তো সত্যিকারের বিয়ে। আমি হেসে বললাম, হ্যাঁ, এবার সত্যিকারের। রাহুলের বিয়ের প্রস্তুতি চলছে। আমরা সবাই ব্যস্ত। প্রিয়াও খুব উৎসাহিত। সে বলল, মা, আমি দাদার বিয়েতে নাচব। সৌরভ বলল, এই বিয়েতে আমরা সবাই খুশি। আমি মনে মনে ভাবি, জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। রাহুলের সেই অদ্ভুত আচরণের কারণে আমাদের পরিবারে যে ঝড় উঠেছিল সেটা এখন শান্ত হয়েছে। আমরা সবাই আরও কাছাকাছি হয়েছি। এখন রাহুল মাঝে মাঝে হেসে বলে, মা, আমি কত পাগলামি করেছিলাম। আমি বলি, সেসব ভুলে যা। তুই এখন ভালো আছিস। রাহুল বলে, হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারি কোনটা সঠিক। আগামী মাসেই রাহুলের বিয়ে। আমরা সবাই অপেক্ষায় আছি। এই বিয়ে হবে আমাদের পরিবারের একটা নতুন শুরু। আমি আশা করি রাহুল অননার সাথে খুশি থাকবে। তারা একসাথে একটা সুন্দর জীবন গড়বে। এই যে পুরো ঘটনা, এটা আমাদের শিখিয়েছে যে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথাবার্তা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি আগেই রাহুলের সমস্যা বুঝতে পারতাম তাহলে এত জটিলতা এড়ানো যেত। এখন আমি প্রিয়ার সাথে আরও বেশি কথা বলি। তার মনের কথা জানার চেষ্টা করি। সে যাতে কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসতে পারে। সৌরভও বলল, রীতি, আমরা রাহুলের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলাম না। আমি বললাম, এখন আমরা সবাই সচেতন।
ভবিষ্যতে এমন কিছু হবে না গি। আজ রাহুল অন্নাকে নিয়ে শপিংয়ে গেছে বিয়ের জন্য জিনিসপত্র কিনতে। আমি বাড়িতে বসে ভাবছিলাম এই পুরো ঘটনার কথা। কত অদ্ভুত একটা সময় গিয়েছে। রাহুল যখন আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিচ্ছিল তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। প্রিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার বন্ধুরা দাদার বিয়ের কথা জানতে চাইছে গু। আমি বললাম, তুই তাদের বল দাদার পরের মাসে বিয়ে গু। প্রিয়া বলল, মা, তারা জানতে চাইছে দাদা কি তোমাকে বিয়ে করেছিল। আমি হেসে বললাম, না বাবা, দাদা মজা করেছিল। এখন সত্যিকারের বিয়ে করবে গু। প্রিয়া বলল, ও আচ্ছা। আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম গু। সন্ধ্যায় সৌরভ অফিস থেকে ফিরে এসে বলল, রীতি, অফিসের সবাই রাহুলের বিয়ের জন্য গিফট দিতে চাইছে গু। আমি বললাম, এবার তো আসল বিয়ে, সবাই দিতে পারে কি। সৌরভ বলল, হ্যাঁ, এবার সবাই খুশি মনে গিফট দেবে গু। রাত 9টার দিকে রাহুল আর অনন্যা ফিরল। তাদের হাতে অনেক শপিংয়ের ব্যাগ। রাহুল বলল, মা, আমরা অনেক কিছু কিনেছি। অনন্যার শাড়ি, গহনা গু। অনন্যা লজ্জা পেয়ে বলল, আন্টি, রাহুল আমাকে অনেক কিছু কিনে দিয়েছে গু। আমি বললাম, সে তোর ভবিষ্যৎ স্বামী, তোকে গিফট দেবে না তো কাকে দেবে। অনন্যা আরও লজ্জা পেল। রাহুল হেসে বলল, মা, অনন্যা খুব লাজুক গু। আমি বললাম, মেয়েরা এমনই হয় গি। রাতে খাওয়ার সময় আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। রাহুল বলল, মা, আমি চাই এই বিয়ে যেন খুব সুন্দর হয় গু। আমি বললাম, অবশ্যই সুন্দর হবে, আমরা সবাই মিলে আয়োজন করব। সৌরভ বলল, এই বিয়েতে আমরা সবার আত্মীয় স্বজন ডাকব। প্রিয়া বলল, আমি একটা স্পেশাল নাচ করব। আমরা সবাই হাসলাম। অনন্যা বলল, এই পরিবারের সবাই কত ভালো গো। রাহুল বলল, অনন্যা, তুইও আমাদের পরিবারের অংশ। খাওয়ার পর অনন্যা বাড়িতে চলে গেল। রাহুল তাকে পৌঁছে দিয়ে এল। ফিরে এসে রাহুল আমাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি বললাম, কিসের জন্য। রাহুল বলল, আগের সেই সব পাগলামির জন্য। আমি তোমাকে কত অসুবিধায় ফেলেছি। আমি বললাম, সেসব ভুলে যা, তুই এখন ভালো আছিস গু। রাহুল বলল, মা, আমি এখন বুঝতে পারি আমি কত ভুল করেছিলাম। বিবাহ সম্পাদিত হবে। কার্ড দেখে আমার খুব ভালো লাগল। এইবার সত্যিকারের বিয়ের কার্ড। মা বলল, এই কার্ড দেখে কেউ ভাববে না যে আগে কোনো জটিলতা ছিল। আমি বললাম, সেসব পুরনো কথা মা, এখন নতুন শুরু। কার্ড ছাপানো হয়ে গেল। পরের দিন থেকে বিতরণ শুরু হবে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখি রাহুল অনন্যার সাথে ফোনে কথা বলছে। মনে হচ্ছে তারা খুব খুশি। রাহুল ফোন রেখে আমাকে বলল, মা, অনন্যা খুব উৎসাহিত। তার মা বাবাও। আমি বললাম, খুব ভালো, তাদেরও তো খুশি লাগছে গু। রাহুল বলল, মা, আমি চাই এই বিয়ে যেন সবার মনে থেকে যায়। আমি বললাম, অবশ্যই থাকবে, সুন্দর বিয়ে হবে। পরের সপ্তাহে কার্ড বিতরণ শুরু হল। আমি নিজে গিয়ে তানিয়াদের বাড়িতে কার্ড দিয়ে এলাম। তানিয়া খুশি হয়ে বলল, রীতি, এইবার তো আসল বিয়ে গি। আমি হেসে বললাম, হ্যাঁ, এইবার আসল। তানিয়া বলল, আমি কিন্তু আসব বিয়েতে। এত দূর থেকে আসব। আমি বললাম, অবশ্যই আসবি, তুই না এলে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে গ। বিয়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি। আমরা সবাই ব্যস্ত। রাহুল আর অনন্যা প্রতিদিন কোনো না কোনো প্রস্তুতিতে থাকে। গতকাল অনন্যার পরিবারের সাথে আমাদের দেখা হল। তারা খুব ভালো মানুষ। অনন্যার বাবা বলল, রাহুল খুব ভালো ছেলে গু। আমি বললাম, অনন্যাও খুব ভালো মেয়ে কি। অনন্যার মা বলল, আমরা খুশি যে অনন্যা এমন পরিবারে যাচ্ছে গি। সৌরভ বলল, আমরাও খুশি গু। বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসছে। আমি মনে মনে ভাবি, জীবনে কত কিছুই না ঘটে, কিন্তু শেষে সবকিছু ঠিক হয়ে যায়। রাহুলের সেই অদ্ভুত আচরণের সময়টা এখন মনে হয় একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু সেই দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। আজ রাহুল আমাকে বলল, মা, আমি চাই তুমি আমার বিয়েতে খুব সুন্দর শাড়ি পরবে গু। আমি বললাম, তোর পছন্দের রং কোনটা। রাহুল বলল, লাল। তুমি লাল শাড়িতে খুব সুন্দর লাগো গু। আমি বললাম, আচ্ছা, লাল শাড়িই পরব। রাহুল খুশি হয়ে বলল, মা, তুমি হবে দুনিয়ার সবচেয়ে সুন্দর শাশু মা গু। আমি হেসে বললাম, পাগল ছেলে গু। কিন্তু মনে মনে আমি খুব খুশি। রাহুল এখন সত্যিকারের ছেলের মতো কথা বলছে।
আমাকে মা বলে মনে করছে। আগামী সপ্তাহেই রাহুলের বিয়ে। আমরা সবাই অপেক্ষায় আছি। প্রিয়াও খুব উৎসাহিত। সে তার নাচের প্র্যাকটিস করছে প্রতিদিন। সৌরভ বলল, রীতি, এই বিয়ে আমাদের পরিবারের জন্য একটা নতুন শুরু। আমি বললাম, হ্যাঁ, একদম নতুন শুরু। রাহুল এখন অনন্যার সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তারা বিয়ের পর একসাথে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নেবে। আমি বললাম, রাহুল, তুমি চাইলে এই বাড়িতেও থাকতে পারো। রাহুল বলল, না মা, আমরা আলাদা থাকব। তবে কাছেই থাকব। রোজ আসব তোমাদের দেখতে গু। আমি বললাম, খুব ভালো কথা গিউ। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছে। রাহুলের সেই অদ্ভুত সময়টা এখন অতীত। আমরা সবাই এগিয়ে চলেছি নতুন ভবিষ্যতের দিকে। আমি আশা করি রাহুল অনন্যার সাথে খুব সুখী হবে। তারা একসাথে একটা সুন্দর সংসার গড়বে। আর আমি হব একজন খুশি শাশুমা। এই গল্পটা আমার জীবনের একটা অদ্ভুত অধ্যায়। কিন্তু এই অধ্যায় থেকে আমি অনেক কিছু শিখেছি। শিখেছি যে পারিবারিক সম্পর্কের গুরুত্ব কত বেশি। আর শিখেছি যে ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয়। রাহুলের বিয়ের পর আমি নিশ্চিত যে আমাদের পরিবারে আরও খুশির দিন আসবে। হয়তো শীঘ্রই রাহুল আর অনন্যার সন্তান হবে। আমি হব দাদি। এই ভেবে আমার মন খুশি হয়ে যায়। জীবনে যত সমস্যাই আসুক, শেষে ভালোবাসাই জয়ী হয়। আজ রাতে যখন আমি শুতে যাব, তখন আমি শান্তিতে ঘুমাতে পারব। কারণ আমি জানি আমার পরিবার এখন ভালো আছে। রাহুল সুস্থ আছে। আর আমরা সবাই একসাথে আছি। এই গল্পের এখানেই শেষ। একটা অদ্ভুত শুরু, জটিল মাঝামাঝি, কিন্তু সুন্দর সমাপ্তি। জীবনও অনেকটা এমনই। আমরা জানি না কখন কি ঘটবে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা এর থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। পারিবারিক সমস্যা হলে ধৈর্য ধরতে হয়। আর প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। রাহুলের মতো মানসিক সমস্যা অনেকেরই হতে পারে। কিন্তু এসব নিয়ে লজ্জা না পেয়ে সাহায্য নেওয়া উচিত। তাহলে সব ঠিক হয়ে যায়। আমার গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। কিন্তু আমার মনে হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বাকি রয়ে গেছে। যেমন গত বছর যে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল। আমার বয়স তখন ৬৫। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কথা মনে নেই। সৌরভকে চিনতে পারছি না। সৌরভ অবাক হয়ে বলল, রীতি, আমাকে চিনতে পারছ না? আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কে? সৌরভ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি রাহুলকে ফোন দিল। রাহুল দৌড়ে এসে বলল, মা, আমি রাহুল। তোমার ছেলে গু। আমি বললাম, আমার কোনো ছেলে নেই গিউ। ডাক্তার দেখানোর পর জানা গেল আমার মেমরি লস হয়েছে। চিকিৎসা করলে ঠিক হবে। কিন্তু সেই কয়েকদিন আমাদের পরিবারের জন্য খুব কঠিন ছিল। ঋতিক এসে বলল, দাদি, আমি তোমার নাতি ঋতিক গু। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কে? ঋতিক কেঁদে ফেল। বলল, দাদি, তুমি আমাকে চিনতে পারছ না? আমি বললাম, আমি তোমাকে চিনি না গি। সেই দৃশ্য দেখে সবার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, ধৈর্য ধরুন। আস্তে আস্তে সব মনে পড়বে গু। পরিবারের সবাই আমার সেবা করতে লাগল। প্রতিদিন আমাকে পুরনো ছবি দেখাত। গল্প বলত। প্রিয়া এসে বলল, মা, আমি তোমার মেয়ে প্রিয়া গু। আমি বললাম, আমার কোনো মেয়ে নেই গি। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে এত ভালোবাসতে গু। দেখি সবাই কাঁদছে। আমি বুঝতে পারছিলাম না কেন। রাহুল প্রতিদিন আমার পাশে বসে থাকত। বলতো, মা, আমি তোমার রাহুল। তোমার বড় ছেলে গু। আমি তার দিকে তাকাতাম। কিছু মনে পড়ত না। একদিন রাহুল আমাকে বলল, মা, আমার একটা মানসিক সমস্যা ছিল। তুমি আমাকে সুস্থ করেছিলে গু। হঠাৎ আমার মনে একটু আলোড়ন হল। মনে হলো এই কথাটা আমি আগে শুনেছি। রাহুল দেখতে পেল। খুশি হয়ে বলল, মা, কিছু মনে পড়ছে? আমি বললাম, একটু একটু। এভাবে আস্তে আস্তে আমার স্মৃতি ফিরতে শুরু করল। প্রথমে রাহুলের কথা মনে পড়ল। তারপর সৌরভের। তারপর প্রিয়ার। ঋতিক প্রতিদিন এসে বলত, দাদি, আমি তোমার সবচেয়ে প্রিয় নাতি গু। একদিন হঠাৎ আমার সব মনে পড়ে গেল। ঋতিককে দেখে বললাম, ঋতিক। ঋতিক কেঁদে ফেল। বলল, দাদি, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমার সোনা নাতি উ। সেদিন পুরো পরিবার কেঁদে ফেল।
কিন্তু এবার খুশির কান্না। সৌরভ বলল, রীতি, তুমি ফিরে এসেছ? আমি বললাম, আমি তো আগেও ছিলাম গু। সৌরভ বলল, না, তুমি ছিলে কিন্তু তোমার স্মৃতি ছিল না গি। আমি বুঝতে পারলাম কত কঠিন সময় পার করেছে আমার পরিবার। রিমা এসে বলল, দাদি, আমরা ভেবেছিলাম তুমি আমাদের চিনবে না গি। আমি বললাম, পাগল মেয়ে, আমি তোমাদের কিভাবে ভুলব। এই ঘটনার পর আমি আরও বেশি করে পরিবারের সাথে সময় কাটানো শুরু করলাম। মনে হলো জীবনে আর কতদিন আছে। প্রতিটি মুহূর্ত সবার সাথে উপভোগ করতে হবে। গত বছর ঋতিক আর ঋতিকার বিয়ে হয়েছে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। বিয়ের দিন ঋতিক আমাকে বলেছিল, দাদি, তুমি না থাকলে এই বিয়ে অসম্পূর্ণ থাকত গো। আমি বলেছিলাম, আমি তো আছি গু। ঋতিক বলেছিল, কিন্তু যখন তুমি আমাদের চিনতে পারছিলে না, তখন আমরা ভেবেছিলাম এই বিয়েতে তুমি থাকবে না গু। আমি তার কপালে চুমু দিয়ে বলেছিলাম, আল্লাহর রহমতে আমি ঠিক হয়ে গেছি গু। বিয়ের পর ঋতিক আর ঋতিকা একসাথে আমাদের সেন্টারে কাজ করতে শুরু করেছে। ঋতিকা খুব ভালো সাইকোলজিস্ট। সে অনেক রোগীর সাহায্য করছে। ঋতিক বলে, দাদি, ঋতিকা তোমার মতো রোগীদের ভালোবাসা দেয়া গু। আমি বলি, ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ গো। এদিকে রিমা আর অভিজিতেরও বিয়ে হয়ে গেছে। তারা দুজনে মিলে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। রিমা বলে, দাদি, আমরা একটা স্পেশাল স্কুল খুলতে চাই, যেখানে মানসিক সমস্যাযুক্ত বাচ্চারা পড়বে গি। আমি বলি, খুব ভালো আইডিয়া গি। অভিজিৎ বলে, আন্টি, আপনার আশীর্বাদ থাকলে আমরা অনেক ভালো কিছু করতে পারব গু। আমি বলি, তোমরা যে কাজ করছো সেটাই আমার আশীর্বাদ গু। অনেক এখন আইন পড়ছে। সে বলে, দাদি, আমি মানসিক রোগীদের জন্য একটা লিগ্যাল এইড সেন্টার খুলব গু। আমি বলি, খুব ভালো কথা। অনেক রোগী আইনি সমস্যায় পড়ে গু। এভাবে আমাদের পরিবারের প্রতিটি সদস্য মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত। গত মাসে আমাদের ফাউন্ডেশন একটা বড় প্রকল্প শুরু করেছে, মানসিক স্বাস্থ্য সচেতনতা অভিযান গু। এই প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে যাই, মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি। রাহুল বলে, মা, এই প্রকল্প তোমার স্বপ্ন ছিল? আমি বলি, হ্যাঁ। আমি চেয়েছিলাম দেশের প্রতিটি মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুক গো। এই অভিযানে আমরা ইতোমধ্যে ৫০০ গ্রামে গেছি, লাখো মানুষের কাছে পৌঁছেছি। প্রতিটি গ্রামে আমরা একটা করে স্বেচ্ছাসেবক দল গঠন করি। তারা স্থানীয়ভাবে কাজ করে। একদিন একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে একটা মেয়ে ছিল যার মানসিক সমস্যা। গ্রামের লোকজন তাকে পাগল বলে মনে করত। কেউ তার চিকিৎসা করাত না। আমি তার মা বাবার সাথে কথা বললাম। তাদের বোঝালাম যে এটা একটা রোগ, চিকিৎসা করলে ভালো হবে। প্রথমে তারা বিশ্বাস করল না। পরে আমি তাদের রাহুলের গল্প বললাম। তারা শুনে অবাক হল। বলল, আপনার ছেলেরও এমন হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এখন সে সুস্থ। অনেক মানুষের সেবা করে গি। তারা রাজি হল মেয়েটির চিকিৎসা করাতে। ৬ মাস পর সেই মেয়ে সুস্থ হয়ে গেল। এখন সে স্কুলে যায়, পড়াশোনা করে। তার বাবা একদিন আমাকে ফোন করে বলল, আপনার জন্য আমার মেয়ে আজ সুস্থ। আমি বললাম, আল্লাহর রহমত। এমন হাজারো গল্প আছে। প্রতিটি গল্প আমার মনে আনন্দ দেয়া। গত বছর সরকার আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই পদ পেয়ে আমি অনেক গর্বিত, কারণ এখন সরকারিভাবে আমরা কাজ করতে পারব। স্বাস্থ্যমন্ত্রী বলেছিল, আপনারা মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী কাজ করেছেন গু। আমি বলেছিলাম, আমরা আমাদের দেশের জন্য কাজ করেছি। এখন আমাদের পরামর্শে সরকার নতুন নতুন নীতি তৈরি করছে। মানসিক স্বাস্থ্য আইন পাস হয়েছে। এই আইনে মানসিক রোগীদের অধিকার সুরক্ষিত। অনেক এই আইন প্রণয়নে সাহায্য করেছে। সে বলে, দাদি, এই আইন তোমার নামে হওয়া উচিত ছিল। আমি বলি, নাম দিয়ে কি হবে? কাজটা ভালো হলেই হলো। গত মাসে আমাদের আত্মজীবনী কে একটি মায়ের জয়যাত্রা খুব প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের দিনেই ১,০০০ কপি বিক্রি হয়েছে। এখন বেস্ট সেলার। অনেক পাঠক চিঠি লিখেছে। তারা বলেছে এই বই তাদের জীবন বদলে দিয়েছে। একজন পাঠক লিখেছে, আপনার বই পড়ে আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। এখন সে ভালো আছে গি। এমন হাজারো চিঠি আসে। প্রতিটি চিঠি আমার মনে আনন্দ দেয়া। প্রকাশক বলেছে এই বই বিদেশেও অনুবাদ হবে গু। আমি বলেছি, যত বেশি মানুষ পড়বে তত বেশি উপকার।
এখন আমাদের বইয়ের রয়্যালটি থেকে যে টাকা আসে সেটা সব দাতব্য কাজে খরচ করি। গত বছর এই টাকা দিয়ে আমরা 10টি নতুন সেন্টার খুলেছি। ঋতিক বলে, দাদি, তোমার বই থেকে যে টাকা আসছে তা দিয়ে অনেক মানুষের উপকার হচ্ছে গিয়ে। আমি বলি, এটাই আমার স্বপ্ন ছিল। এখন আমাদের সেন্টার দেশের প্রতিটি জেলায় আছে। বিদেশেও কয়েকটি খোলা হয়েছে। আমেরিকায় একটি, কানাডায় একটি, ইংল্যান্ডে 2টি। প্রবাসী বাংলাদেশিরা এসব সেন্টার চালা। তানিয়া কানাডার সেন্টারের দায়িত্বে আছে। সে বলে, রীতি, তোর স্বপ্ন এখন বিশ্বব্যাপী গু। আমি বলি, আল্লাহর ইচ্ছা গু। গত মাসে ইউনিসেফ আমাদের একটা পুরস্কার দিয়েছে শিশু মানসিক স্বাস্থ্যে অবদানের জন্য। এই পুরস্কার নিউ ইয়র্কে গিয়ে নিয়ে এসেছি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ছিল। আমি বলেছিলাম, এই পুরস্কার শুধু আমাদের নয়, এটা বাংলাদেশের। সেই অনুষ্ঠানে অনেক দেশ আমাদের মডেল অনুসরণ করতে চেয়েছে। আফ্রিকার কয়েকটি দেশ বলেছে, আমরা আপনাদের পদ্ধতি আমাদের দেশে চালু করতে চাই। আমি বলেছি, আমরা সাহায্য করব। এখন আমাদের বিশেষজ্ঞ দল বিভিন্ন দেশে প্রশিক্ষণ দিতে যায়। রাহুল বলে, মা, তোর একটা ছোট পদক্ষেপ এখন বিশ্বব্যাপী আন্দোলন। আমি বলি, আল্লাহ যখন কোনো কাজে বরকত দেন তখন সেটা এভাবেই ছড়িয়ে যায়। আজকাল আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি, লেখালেখি করি, নাতি নাতনিদের সাথে খেলি। ঋতিকার একটি সন্তান হয়েছে, ছেলে। নাম রেখেছে রাহুল, তার দাদার নামে। আমি এখন পরদাদি। কি আনন্দের কথা! ছোট্ট রাহুল আমাকে দেখলেই হাসে। আমি তাকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকি। ঋতিক বলে, দাদি, তুমি ছোট রাহুলকে নিয়ে আমার চেয়েও বেশি সময় কাটাও। আমি হেসে বলি, সে তো ছোট, তার বেশি যত্ন লাগে গু। রিমারও একটি মেয়ে হয়েছে, নাম ঋতিকা, আমার নামে। আমি খুশি যে আমার নাম পরবর্তী প্রজন্মে চলে যাচ্ছে। অনেক এখন আইন পাস করেছে। সে বলে, দাদি, আমি এখন মানসিক রোগীদের জন্য আইনি সেবা শুরু করব গু। আমি বলি, খুব ভালো। অনেক রোগী আইনি সমস্যায় পড়ে গু। এভাবে আমাদের পরিবারের পরবর্তী প্রজন্ম আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ আমার জীবনে কি সুন্দর পরিকল্পনা করেছিলেন। প্রথমে রাহুলের সমস্যা এল, সেটা সমাধান করতে গিয়ে আমরা অনেক কিছু শিখলাম। তারপর সেই অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করলাম। আজ লাখো মানুষের জীবনে আমাদের ছোঁয়া পৌঁছেছে। এটা ভাবতেই গর্ব হয়। কিন্তু আমি কখনো ভুলি না যে এই সব কিছুর মূলে আছে পরিবারের ভালোবাসা। সৌরভ বলে, রীতি, আমাদের ভালোবাসা এত মানুষের কাজে লেগেছে গিউ। আমি বলি, ভালোবাসা কখনো শেষ হয় না, দিলে আরও বাড়ে। আজ আমার বয়স 70, সৌরভের 73। আমরা দুজনেই এখনো সুস্থ। ডাক্তার বলেছে আপনাদের বয়সে এত সুস্থ থাকা বিরল। আমি বলি, মনটা খুশি থাকলে শরীরও ভালো থাকে গু। আমাদের মন খুশি কারণ আমরা জানি আমাদের জীবন অর্থবহ হয়েছে। গত সপ্তাহে আমাদের সেন্টারে একজন বয়স্ক ব্যক্তি এসেছিল। তার নাতি নাতনিদের মানসিক সমস্যা। তিনি বলল, আমি আপনাদের মতো হতে চাই। আমার পরিবারের সমস্যা সমাধান করতে চাই। আমি তাকে বললাম, ভালোবাসা আর ধৈর্য থাকলে সব সমস্যার সমাধান আছে। তিনি আমাদের পরামর্শ মেনে চলেছেন। এখন তার পরিবার ভালো আছে। এভাবে প্রতিদিন নতুন নতুন পরিবার আমাদের কাছে আসে। প্রতিটি পরিবারের গল্প আলাদা, কিন্তু সমাধান একটাই, ভালোবাসা। আমি এখন একটি নতুন বই লিখছি, নাম খুব ভালোবাসার শক্তিগু। এই বইতে আমি লিখব কিভাবে ভালোবাসা দিয়ে যে কোনো সমস্যা সমাধান করা যায়। প্রিয়া বলে, মা, তোমার এই বই হবে তোমার জীবনের সেরা কাজ গো। আমি বলি, আমার সেরা কাজ হলো তোমাদের বট করা। আমার এই দীর্ঘ জীবনে আমি যা কিছু করেছি তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো আমার পরিবার। রাহুল, প্রিয়া, তাদের সন্তানরা, নাতি নাতনিরা, এরাই আমার আসল সম্পদ। বাকি সব পুরস্কার, সম্মান, খ্যাতি, এগুলো বোনাস। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। আমার গল্প এখানেই শেষ করব, কিন্তু আমাদের পরিবারের গল্প চলতেই থাকবে। পরবর্তী প্রজন্ম এই গল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। যারা এই গল্প শুনেছেন, আমি আশা করি তারা কিছু শিখেছেন। মনে রাখবেন, জীবনে যত সমস্যাই আসুক, ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। পরিবারের বন্ধন যতই মজবুত হোক, ততই ভালো। আল্লাহ সবাইকে সুখী পরিবার দিন, সুস্থ রাখুন। আমিন।
এই হলো আমার জীবনের গল্প। ধন্যবাদ সবাইকে। কিন্তু এরপরেও আরও অনেক কিছু ঘটেছে আমাদের পরিবারে। রাহুলের বিয়ের পর যে ঘটনাগুলো ঘটল সেগুলোও বেশ মজার। বিয়ের দিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে গেলাম। আজ আমার ছেলের বিয়ে। মন ভরে আছে আনন্দে। রাহুল এসে বলল, মা, আজ আমার খুব ভালো লাগছে। আমি সত্যিকারের বিয়ে করছি। আমি তার কপালে হাত রেখে দোয়া করলাম। বললাম, তুই খুব সুখী হবি বাবাগু। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর হল। তানিয়া কানাডা থেকে এসেছিল। সে বলল, রীতি, এবার তো আসল বিয়ে দেখলাম গু। আমি হেসে বললাম, হ্যাঁ, এবার আসল। অনুষ্ঠানে সবাই খুব খুশি ছিল। প্রিয়ার নাচ দেখে সবাই তারিফ করল। রাহুল আর অননাকে দেখতে খুব সুন্দর লাগছিল। বিয়ের পর রাহুল আর অননা তাদের নতুন বাড়িতে চলে গেল। আমাদের বাড়িটা একটু খালি খালি লাগতে লাগল। প্রিয়া বলল, মা, দাদা নেই বলে বাড়িটা অন্যরকম লাগছে গু। আমি বললাম, সে তো কাছেই আছে। রোজই আসবে গু। সত্যিই রাহুল প্রতিদিন বিকেলে আসত আমাদের দেখতে। কখনো একা, কখনো অননাকে নিয়ে। বিয়ের ৩ মাস পর একদিন রাহুল এসে বলল, মা, তোমাকে একটা সুখবর দিতে এসেছি। আমি বললাম, কি সুখবর? রাহুল লজ্জা পেয়ে বলল, অননা প্রেগন্যান্ট। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। বললাম, সত্যি? আমি দাদি হব। রাহুল বলল, হ্যাঁ মা, তুমি দাদি হবে গু। সৌরভও খুব খুশি হল। বলল, এ তো দারুণ খবর। প্রিয়া বলল, আমি খালা হব। কি মজা! আমরা সবাই অননাকে নিয়ে খুব যত্ন করতে লাগলাম। আমি প্রতিদিন তাদের বাড়ি যেতাম অননার খোঁজ নিতে। ৯ মাস পর অননার একটি সুন্দর ছেলে হল। রাহুল এসে বলল, মা, তুমি দাদি হয়েছ। আমি কান্না করে ফেললাম খুশিতে। হাসপাতালে গিয়ে ছোট্ট নাতিকে দেখলাম। কি সুন্দর দেখতে! রাহুল বলল, মা, তোমার নামে আমরা তার নাম রেখেছি ঋতিক গু। আমি আরও খুশি হলাম। বললাম, কি সুন্দর নাম ঘ। ঋতিক যখন একটু বড় হল তখন সে আমাকে দেখলেই হাসত। আমি তাকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা খেলতাম। প্রিয়া বলল, মা, তুমি ঋতিকের সাথে আমার চেয়েও বেশি সময় কাটাও। আমি হেসে বললাম, ঋতিক তো ছোট। তার বেশি যত্ন লাগে গু। ঋতিক ২ বছর বয়সে কথা বলতে শুরু করল। প্রথম যে কথা বলল সেটা ছিল দাদি। রাহুল বলল, মা, ঋতিক তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে গি। আমি বললাম, আমিও তাকে খুব ভালোবাসি। এদিকে প্রিয়া বড় হয়ে কলেজে ভর্তি হল। সেও পড়াশোনায় খুব ভালো। একদিন প্রিয়া এসে বলল, মা, আমার একটা বন্ধু আছে গি। আমি বললাম, ছেলে বন্ধু? প্রিয়া লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। তার নাম অর্ণব গু। আমি বললাম, কেমন ছেলে? প্রিয়া বলল, খুব ভালো। পড়াশোনায় ভালো। সৌরভ বলল, তাকে একদিন বাড়িতে নিয়ে আয়। প্রিয়া পরের সপ্তাহে অর্ণবকে নিয়ে এল। দেখতে ভালো ছেলে। আমাদের সাথে ভদ্রভাবে কথা বলল। রাহুল বলল, প্রিয়া, অর্ণব ভালো ছেলে মনে হচ্ছে গি। প্রিয়া খুশি হল। বলল, দাদা, তুমি পছন্দ করেছ? রাহুল বলল, হ্যাঁ। তবে এখনও তোর বিয়ের অনেক দেরি গু। এভাবে আমাদের পরিবারে আরও সুখের দিন এল। ঋতিক বড় হতে লাগল। প্রিয়াও গ্র্যাজুয়েট হল। ঋতিক যখন ৫ বছর বয়সে তখন অনন্যার আরেকটি সন্তান হল। এবার মেয়ে। নাম রাখল রিমা। আমি বললাম, এবার আমার ২টো নাতি নাতনি গিয়ে। রাহুল বলল, মা, তুমি কত ভাগ্যবান। ২টো নাতি নাতনি পেয়েছ। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। যে ভয়ঙ্কর সময়টা আমরা পার করেছিলাম তারপর এত সুখ পেয়েছি। ঋতিক স্কুলে যেতে শুরু করেছে। খুব চালাক ছেলে। পড়াশোনায় ভালো। আমি তাকে নিয়ে খুব গর্বিত। প্রিয়ার সাথে অর্ণবের সম্পর্ক আরও গভীর হয়েছে। তারা বিয়ে করার কথা ভাবছে। একদিন অর্ণব আমাদের কাছে এসে বলল, আন্টি, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমি বললাম, আমাদের কোনো আপত্তি নেই। তুমি ভালো ছেলে গু। সৌরভ বলল, আমরা খুশি হব প্রিয়া তোমার সাথে সুখী হলে গু। অর্ণব খুশি হয়ে বলল, ধন্যবাদ গু। এভাবে প্রিয়ারও বিয়ের প্রস্তুতি শুরু হল। আমি ভাবলাম, জীবনে কত সুখের ঘটনা। প্রিয়ার বিয়েও খুব সুন্দর হল। অর্ণব খুব ভালো ছেলে। প্রিয়াকে খুব ভালোবাসে। বিয়ের পর প্রিয়াও আমাদের কাছাকাছি একটা ফ্ল্যাট নিল। এখন আমার ২ সন্তানই কাছাকাছি। ঋতিক আর রিমা আমাদের বাড়িতে প্রায়ই আসে। পুরো বাড়ি তাদের হাসিতে ভরে থাকে।
ঋতিক এখন ৮ বছর বয়স। খুব বুদ্ধিমান। সে আমাকে জিজ্ঞেস করে, দাদি, আমার বাবা ছোটবেলায় কেমন ছিল? আমি বলি, তোর বাবা খুব দুষ্টু ছিল। ঋতিক বলে, আমিও দুষ্টু। আমি হেসে বলি, তুইও দুষ্টু গো। রিমাও এখন ৩ বছর। খুব মিষ্টি মেয়ে। সে আমাকে দেখলেই দৌড়ে আসে। প্রিয়ারও একটি সন্তান হয়েছে, একটি ছেলে। নাম দিয়েছে অনিক। আমি এখন ৩টি নাতি নাতনির দাদি। কত সুখের কথা। সৌরভ বলে, রীতি, আমাদের জীবন কত সুন্দর হয়েছে গিউ। আমি বলি, হ্যাঁ। সেই কঠিন সময়ের কথা মনে পড়লে অবাক লাগে গিউ। রাহুল মাঝে মাঝে বলে, মা, আমি যদি তখন ডাক্তারের কাছে না যেতাম তাহলে কি হতো? আমি বলি, সেসব এখন ভেবে লাভ নেই। তুই ভালো আছিস, এটাই যথেষ্ট। রাহুল এখন তার অফিসে প্রমোশন পেয়েছে। অনন্যাও একটা স্কুলে টিচার হিসেবে কাজ করে। তারা দুজনে মিলে সুন্দর একটা পরিবার গড়েছে। প্রিয়াও তার স্বামী অর্ণবের সাথে খুব সুখী। অর্ণব একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। তারাও ভালো আছে। আমি মাঝে মাঝে ভাবি, জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু সেগুলো পার করে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। রাহুলের সেই মানসিক সমস্যার কথা এখন কেউ মনেও রাখে না। সে এখন একজন স্বাভাবিক বাবা, স্বামী আর ছেলে। গত সপ্তাহে তানিয়া আবার এসেছিল কানাডা থেকে। সে ঋতিক আর রিমাকে দেখে বলল, রীতি, তোর নাতি নাতনি কত সুন্দর গু। আমি বললাম, হ্যাঁ, আমার সবচেয়ে বড় সম্পদ গু। তানিয়া বলল, সেই কঠিন সময়ের কথা মনে আছে? এখন দেখ কত সুখী তোমরা। আমি বললাম, জীবনে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। আজকাল আমি বেশিরভাগ সময় নাতি নাতনিদের নিয়ে কাটাই। তাদের গল্প বলি, তাদের সাথে খেলি। ঋতিক আমাকে বলে, দাদি, তুমি আমাদের সবচেয়ে ভালো দাদি। আমি বলি, তোরা আমার সবচেয়ে ভালো নাতি নাতনি। রিমা বলে, দাদি, আমি বড় হলে তোমার মতো হব। আমি তাকে আদর করে বলি, তুই আমার চেয়েও ভালো হবি। সৌরভ এখন অবসরের কথা ভাবছে। সে বলে, রীতি, আমরা দুজনে মিলে নাতি নাতনিদের নিয়ে সময় কাটাব। আমি বলি, খুব ভালো কথা। আমি এখন ৫৫ বছর বয়সী। সৌরভ ৫৮। আমাদের চুল সাদা হয়ে গেছে, কিন্তু মন এখনো তরুণ। রাহুল মাঝে মাঝে বলে, মা, তুমি আর বাবা এখনো দেখতে তরুণ লাগো। আমি হেসে বলি, নাতি নাতনিরা আমাদের তরুণ রেখেছে গিউ। গত মাসে ঋতিকের জন্মদিনে আমরা বড় একটা পার্টি করেছিলাম। সব আত্মীয় স্বজন এসেছিল। ঋতিক কেক কাটার সময় বলল, আমি চাই আমার দাদি চিরকাল আমাদের সাথে থাকুক গো। আমার চোখে পানি এসে গেল। বললাম, আমি সবসময় তোমাদের সাথে থাকব। এভাবে আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে, সুখে ভরে উঠছে। কখনো কখনো আমি ভাবি, রাহুলের সেই কঠিন সময়টা না হলে হয়তো আমরা পরিবারের গুরুত্ব এত ভালোভাবে বুঝতাম না। সেই ঘটনা আমাদের আরও কাছে এনেছে। আমরা একে অপরের প্রতি আরও যত্নবান হয়েছি। রাহুল এখন মাঝে মাঝে তার কাউন্সেলরের সাথে দেখা করে। সে বলে, মা, আমি নিয়মিত কাউন্সেলিং নিই যাতে আবার কোনো সমস্যা না হয়। আমি বলি, খুব ভালো করছিস। প্রিয়াও মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। সে বলে, মা, দাদার ঘটনার পর আমি মানুষের মনের সমস্যা নিয়ে আগ্রহী হয়েছি। আমি বলি, তুই এই বিষয়ে কাজ করলে অনেক মানুষের উপকার হবে। প্রিয়া এখন একটা কাউন্সেলিং সেন্টারে কাজ করে, অনেক মানুষকে সাহায্য করে। আমি গর্বিত যে আমার সন্তানেরা তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করছে। গত বছর আমাদের বিবাহবার্ষিকীতে রাহুল আর প্রিয়া মিলে একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিল। রাহুল বলেছিল, মা, বাবা, তোমাদের ভালোবাসা দেখে আমরা শিখেছি কিভাবে পরিবারকে একসাথে রাখতে হয়। সেদিন আমার খুব ভালো লেগেছিল। আজ আমি এই গল্প বলছি কারণ আমি চাই সবাই জানুক যে পারিবারিক সমস্যা হলে হতাশ হওয়ার কিছু নেই। সাহায্য নিলে সব সমস্যার সমাধান আছে। রাহুলের মতো মানসিক সমস্যা অনেকের হতে পারে, কিন্তু এসব নিয়ে লজ্জা না পেয়ে চিকিৎসা নেওয়া উচিত। আমাদের পরিবারে এখন কোনো গোপন কথা নেই। সবাই সবার সাথে খোলাখুলি কথা বলে। এতে সমস্যা হওয়ার আগেই সমাধান হয়ে যায়। ঋতিক যখন বড় হবে আমি তাকেও এই গল্প বলবো তার বাবা কিভাবে একটা কঠিন সময় পার করেছে। আমি চাই ঋতিক জানুক যে জীবনে সমস্যা আসলে সেটা লুকিয়ে না রেখে সমাধানের চেষ্টা করতে হয়। আমার এই গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের পরিবারের গল্প এখনো চলছে। প্রতিদিন নতুন কোনো খুশির ঘটনা ঘটে। গতকাল রিমা হাঁটতে শুরু করেছে।
আজ অনেক প্রথমবারের মতো দাদি কি বলেছে। এভাবে প্রতিদিন আমাদের জীবনে নতুন আনন্দ আসে। আমি কৃতজ্ঞ যে আল্লাহ আমাদের এত সুখ দিয়েছেন। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারা বুঝতে পেরেছেন যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ সবাইকে এই দীর্ঘ গল্প ধৈর্য ধরে শোনার জন্য। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছে। যেমন গত বছর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঋতিক তখন 10 বছর বয়স। একদিন স্কুল থেকে ফিরে এসে আমাকে বলল, দাদি, আমার একজন বন্ধু বলেছে তার বাবা মা আলাদা থাকে গিউ। আমি বললাম, হ্যাঁ বাবা, এমন হয় কখনো কখনো গু। ঋতিক বলল, দাদি, আমার বাবা মা কি কখনো আলাদা হবে? আমি তাকে কোলে নিয়ে বললাম, না বাবা। তোর বাবা মা খুব ভালোবাসে একে অপরকে গি। ঋতিক বলল, দাদি, তুমি আর দাদু কখনো আলাদা হয়েছিলে? আমি হেসে বললাম, না। আমরা কখনো আলাদা হইনি গি। ঋতিক বলল, কিন্তু আমার বাবার একটা সমস্যা ছিল না? আমি অবাক হয়ে বললাম, তুই কোথায় শুনলি? ঋতিক বলল, আমি শুনেছি বাবা আর মা কথা বলছে গি। আমি বুঝলাম ঋতিক বড় হচ্ছে। তার কৌতূহল বাড়ছে। আমি ঠিক করলাম তাকে সব সত্য বলব। আমি বললাম, হ্যাঁ বাবা। তোর বাবার একটা মানসিক সমস্যা ছিল। কিন্তু চিকিৎসা করে ভালো হয়ে গেছে গু। ঋতিক বলল, কী রকম সমস্যা? আমি তার বয়স অনুযায়ী সহজ ভাষায় বললাম, তোর বাবা আমাকে ভুলভাবে ভালোবেসে ফেলেছিল। কিন্তু ডাক্তার তাকে ঠিক করে দিয়েছে গু। ঋতিক বলল, এখন বাবা ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ। একদম ঠিক আছে গি। ঋতিক বলল, দাদি, আমারও কি এমন হতে পারে? আমি বললাম, না বাবা। তুই ভালো থাকবি। আমরা সবাই তোর খেয়াল রাখি উ। এই কথোপকথনের পর আমি রাহুলকে বললাম। রাহুল বলল, মা, ঋতিক বড় হচ্ছে। তার কৌতূহল স্বাভাবিক। আমি বললাম, হ্যাঁ। আমি তাকে সত্য বলেছি উ। রাহুল বলল, ভালোই করেছ। লুকিয়ে রাখলে সে অন্য কোথাও থেকে ভুল তথ্য পেত। পরের দিন রাহুল ঋতিকের সাথে বসে আরও বিস্তারিত কথা বলল। কিভাবে মানুষের মানসিক সমস্যা হয়, কিভাবে চিকিৎসা করা হয়। ঋতিক খুব আগ্রহ নিয়ে শুনল। সে বলল, বাবা, তুমি অনেক সাহসী। তুমি চিকিৎসা নিয়ে ভালো হয়েছ উ। রাহুল তাকে আদর করে বলল, ধন্যবাদ বাবা উ। এই ঘটনার পর ঋতিক আরও পরিণত হয়ে গেল। সে বুঝতে পারল যে জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু সেগুলো সমাধান করা যায়। রিমাও এখন 6 বছর বয়স। স্কুলে যায়। খুব চালাক মেয়ে। তার খালা প্রিয়ার মতোই। গত মাসে রিমা আমাকে বলল, দাদি, আমি বড় হলে ডাক্তার হবগু। আমি বললাম, কী রকম ডাক্তার? রিমা বলল, মানুষের মনের ডাক্তার। প্রিয়া খালার মতো গু। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। তুই অনেক মানুষকে সাহায্য করতে পারবি গি। প্রিয়ার ছেলে অনিকও এখন 4 বছর। খুব দুষ্টু। রাহুলের ছোটবেলার মতো। গত সপ্তাহে অনিক আমাকে বলল, দাদি, আমি কি তোমাকে বিয়ে করতে পারি? আমি হেসে বললাম, না বাবা। তুই বড় হলে তোর বয়সী কোনো মেয়েকে বিয়ে করবি গি। অনিক বলল, কিন্তু আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি গু। আমি তাকে বুঝিয়ে বললাম, বাবা, দাদিকে ভালোবাসা আর বিয়ে করা আলাদা জিনিস কি। এই ঘটনা শুনে রাহুল বলল, মা, দেখো অনিকও এমন কথা বলছে গি। আমি বললাম, এটা স্বাভাবিক। ছোট ছেলেরা এমন বলে। তুইও ছোটবেলায় বলতি গু। প্রিয়া বলল, মা, আমি অনিককে ভালো করে বুঝিয়ে দেব গু। আমি বললাম, হ্যাঁ। ছোট থেকেই সঠিক শিক্ষা দিতে হয় গ। এদিকে সৌরভ গত বছর অবসর নিয়েছে। এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে। নাতি নাতনিদের সাথে খেলে। সৌরভ বলে, রীতি, অবসরের পর আমার জীবন আরও সুন্দর হয়েছে গু। আমি বলি, হ্যাঁ। এখন আমরা পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারি উ। গত মাসে আমাদের বিয়ের 35তম বার্ষিকী ছিল। রাহুল আর প্রিয়া মিলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে আমাদের সব আত্মীয় স্বজন এসেছিল। তানিয়াও এসেছিল। তানিয়া বলল, রীতি, তোমাদের দেখে মনে হয় তোমরা নতুন বিয়ে করেছ। আমি হেসে বললাম, ভালোবাসা থাকলে বয়স বাড়ে না গি। সেই অনুষ্ঠানে ঋতিক একটা স্পিচ দিয়েছিল। সে বলেছিল, দাদি, দাদু, তোমাদের ভালোবাসা দেখে আমি শিখেছি পরিবার কত গুরুত্বপূর্ণ গু। আমার চোখে পানি এসে গিয়েছিল। রাহুলও একটা স্পিচ দিয়েছিল। সে বলেছিল, মা, বাবা, আমি জানি আমার কারণে তোমরা অনেক কষ্ট পেয়েছ। কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে সুস্থ করেছে গি।
সেদিন আমি অনুভব করেছিলাম যে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। প্রিয়াও বলেছিল, মা বাবা, তোমরা আমাদের শিখিয়েছ যে পরিবারের জন্য সবকিছু করতে হয় গিয়ে। এখন আমার বয়স 58 বছর। সৌরভের 61। আমরা দুজনেই সুস্থ আছি। রাহুল এখন তার অফিসে একটা বড় পদে। অনন্যাও প্রিন্সিপাল হয়েছে। তাদের 2 সন্তান ভালো স্কুলে পড়ে। প্রিয়া তার কাউন্সেলিং সেন্টারে খুব ভালো কাজ করছে। অনেক পরিবারকে সাহায্য করেছে। গত মাসে প্রিয়া বলল, মা, আমি একটা বই লিখতে চাই। আমি বললাম, কি নিয়ে? প্রিয়া বলল, পারিবারিক সমস্যা আর তার সমাধান নিয়ে। দাদার ঘটনা থেকে অনেক কিছু শিখেছি। আমি বললাম, খুব ভালো আইডিয়া। অনেক পরিবারের উপকার হবে। প্রিয়া তার বই লেখা শুরু করেছে। সে আমার কাছ থেকে সেই সময়ের বিস্তারিত জেনে নিচ্ছে। রাহুলও সাহায্য করছে। সে তার অভিজ্ঞতা শেয়ার করছে। আমি ভাবি, আমাদের কষ্টের ঘটনা যদি অন্য পরিবারের উপকারে আসে তাহলে সেটা খুব ভালো। গত বছর একটা টিভি চ্যানেল আমাদের সাক্ষাৎকার নিতে চেয়েছিল। তারা মানসিক স্বাস্থ্য নিয়ে একটা প্রোগ্রাম করছিল। রাহুল প্রথমে রাজি হয়নি। পরে আমি তাকে বুঝিয়ে বললাম, এতে অন্যদের উপকার হবে। শেষে আমরা সবাই সাক্ষাৎকার দিয়েছিলাম। সেই প্রোগ্রাম দেখে অনেক মানুষ আমাদের ধন্যবাদ জানিয়েছে। একজন মহিলা ফোন করে বলেছিল, আপনাদের গল্প শুনে আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। এমন অনেক ফোন এসেছিল। আমি বুঝেছিলাম যে আমাদের গল্প শেয়ার করা সঠিক সিদ্ধান্ত। এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আমাদের কথা বলতে ডাকে। আমরা যাই এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়ানোর চেষ্টা করি। ঋতিক এখন 12 বছর বয়স। সে গর্বিত যে তার পরিবার সমাজের উপকার করছে। ঋতিক বলে, দাদি, আমি বড় হলে তোমাদের মতো মানুষের সেবা করব। আমি বলি, খুব ভালো কথা। রিমাও এখন 8 বছর। সেও বুঝতে পারে তার পরিবারের গুরুত্ব। রিমা বলে, দাদি, আমার বন্ধুরা বলে আমাদের পরিবার খুব বিখ্যাত। আমি হেসে বলি, আমরা ভালো কাজের জন্য বিখ্যাত। অনিকও এখন 6 বছর। সেও স্কুলে যায়। খুব চালাক। গত সপ্তাহে অনিক আমাকে বলল, দাদি, আমি শুনেছি আমাদের পরিবারে একটা গল্প আছে। আমি বললাম, হ্যাঁ বাবা। তুই বড় হলে বলবু। অনিক বলল, এখনই বলো না। আমি বললাম, তুই এখনো ছোট। বড় হলে বুঝবি। এভাবে আমাদের পরিবারের প্রতিটি সদস্য নিজেদের অতীত নিয়ে গর্বিত। কারণ আমরা জানি যে আমাদের কষ্টের গল্প অন্যদের সাহায্য করছে। গত মাসে প্রিয়ার বইটি প্রকাশ হয়েছে। নাম দিয়েছে পারিবারিক বন্ধন ও মানসিক স্বাস্থ্য। বইটি খুব ভালো সাড়া পেয়েছে। অনেক মানুষ পড়ে উপকৃত হচ্ছে। একজন সাইকোলজিস্ট লিখেছে, এই বই প্রতিটি পরিবারের পড়া উচিত। প্রিয়া খুব খুশি। সে বলে, মা, তোমাদের গল্প অনেক পরিবারকে সাহায্য করছে। আমি বলি, আল্লাহর রহমতে আমাদের কষ্ট কাজে লাগছে। রাহুলও এখন মাঝে মাঝে সেমিনারে কথা বলে। তার অভিজ্ঞতা শেয়ার করে। গত সপ্তাহে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। সেখানে শিক্ষার্থীদের বলেছিল কিভাবে মানসিক সমস্যা কাটিয়ে উঠতে হয়। একজন শিক্ষার্থী বলেছিল, আপনার গল্প শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। রাহুল বলেছিল, মানসিক সমস্যা লজ্জার কিছু নয়। চিকিৎসা নিলে সব ঠিক হয়। এভাবে আমাদের পরিবার এখন একটা মিশনের মতো কাজ করছে। আমরা মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। সৌরভ বলে, রীতি, আমাদের জীবনের এই পর্যায়ে এসে আমি অনুভব করি যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে আছি। আমি বলি, হ্যাঁ। আমাদের কষ্ট এখন অর্থবহ মনে হয়। গত বছর আমরা একটা ছোট্ট কাউন্সেলিং সেন্টার খুলেছি। নাম দিয়েছি আশার আলো। সেখানে প্রিয়া কাজ করে। রাহুলও সপ্তাহে একদিন যায় তার অভিজ্ঞতা শেয়ার করতে। অনেক পরিবার এসেছে সাহায্যের জন্য। আমরা বিনামূল্যে সেবা দিই। একদিন একজন মা এসে কান্নাকাটি করে বলল, আমার ছেলেটা আপনার ছেলের মতো আচরণ করছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সেই পরিবারকে আমরা সাহায্য করেছি। এখন তাদের ছেলে ভালো আছে। এমন অনেক পরিবারকে সাহায্য করেছি। প্রতিটি সফলতায় আমাদের মন খুশি হয়। ঋতিক বলে, দাদি, আমি বড় হলে তোমাদের এই কাজ চালিয়ে যাব। আমি বলি, খুব ভালো। তুই আমাদের কাজ এগিয়ে নিয়ে যাবি। গত মাসে একটা পুরস্কারও পেয়েছি। সমাজসেবায় অবদানের জন্য পুরস্কার। পুরস্কার নেওয়ার সময় রাহুল বলেছিল, এই পুরস্কার শুধু আমাদের নয়,
এটা সেই সব পরিবারের যারা আমাদের বিশ্বাস করেছে গু। আমি গর্বিত যে আমার ছেলে এত পরিণত হয়েছে। এখন আমাদের নাতি নাতনিরাও বড় হচ্ছে। তারা তাদের দাদা দাদির কাজ নিয়ে গর্বিত। রিমা তার ক্লাসে একবার আমাদের নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছিল। শিক্ষক তারিফ করেছিল। অনিকও তার বন্ধুদের বলে আমার দাদি দাদু খুব ভালো কাজ করে কি। এভাবে আমাদের পরিবারের প্রতিটি প্রজন্ম এই মহৎ কাজে জড়িত। আমি মাঝে মাঝে ভাবি আমাদের সেই কষ্টের দিনগুলো না হলে হয়তো আমরা এই কাজ করতাম না। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিয়েছিলেন যাতে আমরা অন্যদের সাহায্য কর।